আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি বইয়ের রিভিউ দিব। বইটি খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমরা স্বাধীনতার মূল ইতিহাস সম্পর্কে একটি সিরিজ করব বলে চিন্তা করেছিলাম। সেই সিরিজের প্রথম বই ছিল মূলধারার ৭১, যার লেখক ছিল মইদুল হাসান। তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা। বাংলাদেশের ইতিহাস রচনা করার জন্য যে বইটা, এই বইটার গুরুত্ব অপরিসীম। লেখিকা শারমিন আহমেদ, তিনি ছিলেন স্বয়ং তাজউদ্দিন আহমেদের কন্যা, বড় কন্যা। তো তার দৃষ্টিতে তিনি তার পিতাকে প্রথম থেকে স্বভাব, আচার আচরণ, দৃষ্টিগত দিক সব কিছু এই বইটিতে প্রথম থেকে উল্লেখ করেছেন এবং মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা, তাদের পারিবারিক যত স্মৃতি আছে এই বইটিতে উল্লেখ করেছেন। ৩৫২ পৃষ্ঠার এই বই, অনেক বড় একটি বই। যারা পড়েন নাই, যাদের পুরো বই পড়ার ইচ্ছা আছে, তারা মূল বইটি পড়তে পারেন। নোটগুলো করেছি ফুল বইটা পড়ে, সেখান থেকে আমি আমার নোটগুলো পড়ে এবং শোনাবো। কারণ তাজউদ্দিন আহমেদের কন্যা শারমিন আহমেদ শেখ মুজিবকে মুজিব কাকু বলে ডাকতেন। শেখ মুজিব তাজউদ্দিন আহমেদের স্ত্রীকে লিলি বলে সম্বোধন করতেন। শেখ মুজিব ঘন ঘন তাজউদ্দিন আহমেদের বাসায় যাতায়াত করতেন। রাজনৈতিক কাজে তাজউদ্দিন আহমেদের পরামর্শ গ্রহণের জন্য বেশি ক্লান্ত হয়ে গেলে মাঝে মাঝে শেখ মুজিব তাজউদ্দিন আহমেদের স্ত্রীকে বলতো, লিলি, তাজউদ্দিনের খেয়াল রেখো। তার মানে এই পয়েন্টটাতে আপনি লক্ষ্য করবেন যে তাদের ভিতরের সম্পর্কটা, তাজউদ্দিন আহমেদের পরিবার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের পরিবারটি কত ঘনিষ্ঠ একটি পরিবার। অবাধে চলাফেরা করতেছে এবং শেখ মুজিব তাজউদ্দিন আহমেদের বাসায় যাচ্ছে, বাসায় গিয়ে সেখানে অবস্থান করতেছে। বেশি ক্লান্ত যখন হয়ে যাচ্ছে, তখন তাজউদ্দিন আহমেদের ওয়াইফকে বলতেছে যে, লিলি, তাজউদ্দিনের খেয়াল রেখো। তুমি করে বলতেছে, খেয়াল রাখতে বলতেছে। কতটা গভীর সম্পর্ক, বাসায় গিয়ে যাচ্ছে এবং এইরকম কথা বলতেছে। তাজউদ্দিন আহমেদের ছেলে হওয়াতে শেখ মুজিব আওয়ামী লীগ অফিসে সবাইকে মিষ্টি খাওয়ালেন। তাজউদ্দিন আহমেদের একটি ছেলে সন্তান ছিল, সবার ছোট, এখনও আছে, আমরা তাকে সবাই চিনি, সোহেল তাজ। খুব ভদ্র এবং মিষ্টভাষী স্বভাবের এবং বডি বিল্ডার। হ্যাঁ, এই ছেলেটি যখন জন্মগ্রহণ করে, বইয়ের ভাষ্য শারমিন আহমেদের লেখা, যে তখন শেখ মুজিব নিজেই আওয়ামী লীগের যে কার্যালয়টি ছিল, অফিস ছিল, সেই অফিসে সবাইকে মিষ্টি খাওয়ান। তাজউদ্দিন আহমেদ নিজে খাওয়াননি। এই খুশিটা কত বড় খুশি তাদের জন্য, সম্পর্কটা কত বড় গভীর সম্পর্ক যে বন্ধুর ছেলে হয়েছে, সেই জন্য মিষ্টি খাওয়াচ্ছে। আচ্ছা, মুজিব কাকুর নিজস্ব ভাষা এবং বচনভঙ্গিতে আব্বুর লিখে দেওয়া মূল পয়েন্টগুলো ৭ই মার্চের ভাষণে প্রতিফলিত হয়। আম্মা ও রিমির সঙ্গে রেসকোর্স ময়দানে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এই ভাষণটি শোনার সৌভাগ্য হয়। যেই ভাষণে বাঙালি জাতি ফেটে ওঠে, ফুলে ফেপে ওঠে, তাদের আবেগ ক্ষোভ সব ঝরে ওঠে, এই ভাষণে প্রতিফলিত হয় এবং তারপরেই বাঙালি জাতি উদ্গৃহীত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তাই না? এরপরে কিন্তু বঙ্গবন্ধু আটক হন, তারপর চলে যান। কিন্তু তার এই ভাষণটিকে আমরা অনেকেই মুক্তিযুদ্ধের চরম মানে শেষ পদধূলি আকার হিসেবে ধরি। ৭ই মার্চের এখনও একটি বড় ভাষণটি, বা এই যে পয়েন্টগুলি তিনি উল্লেখ করেছিলেন, বাঙালি জাতির অধিকার চাই, বাঙালি জাতি স্বাধীনতা চাই, যুদ্ধে ঝাঁপিয়ে পড়া নিয়ে সমস্ত পয়েন্টগুলো লিখে দেওয়া তাজউদ্দিন আহমেদের। হ্যাঁ, ২০শে মার্চে মুজিব কাকুর বাড়িতে ছাত্ররা স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করলো। ২৫শে মার্চ সন্ধ্যায় ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করলেন। আলোচনার আবরণে অপারেশন সার্চলাইট গণহত্যার নীল নকশা তখন সম্পূর্ণ। মানে আলোচনা করে অপারেশন সার্চলাইটের গণহত্যার যে নীল নকশা তখন সম্পূর্ণ। ২ বছর আগে ইয়াহিয়া খানের শপথ গ্রহণের দিনটাকেই বেছে নেওয়া হয় বাঙালির উপর মরণ আঘাত আনার জন্য। ২ বছর আগে ১৯৬৯ সালে সম্ভবত ২৫শে মার্চ রাতে ইয়াহিয়া খান ক্ষমতায় আসেন এবং তার ঠিক ২ বছর পরে যেই ক্ষমতায় আসে যে দিনটায়, সেই দিনটা ২৫শে মার্চ রাতে বাঙালির উপর মরণ আঘাত আনার জন্য ওই দিনটাকেই বেছে নেয় ইয়াহিয়া খান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২৫শে মার্চের ভয়াল কালো রাতে আব্বু গেলেন মুজিব কাকুর বাড়িতে। ঠিক আছে, পূর্ব পরিকল্পনা হয়
যে ঠিক আছে, মুজিব কাকু আব্বুর সঙ্গে আন্ডারগ্রাউন্ডে গিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করবেন, সেই ব্যাপারে আব্বু মুজিব কাকুর সাথে আলোচনাও করেছিলেন। মানে এই যে মুজিব, তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্ডারগ্রাউন্ডে কোথাও লুকিয়ে মুক্তিযুদ্ধর যে দিক নির্দেশনা দেবেন, লুকিয়ে যুদ্ধ পরিচালনা করবেন, এটা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের নির্ধারিত ছিল। হ্যাঁ, মুজিব কাকু সেই ব্যাপারে সম্মতিও দিয়েছিলেন, মানে শেখ মুজিব সেটার ব্যাপারে সম্মতিও দিয়েছিলেন, হ্যাঁ আমি আন্ডারগ্রাউন্ডে গিয়ে যুদ্ধ পরিচালনা করব। সেই অনুযায়ী আত্মগোপনের জন্য পুরান ঢাকার একটি বাসা ঠিক করে রাখা হয়েছিল। মানে কোথায় গিয়ে তারা পরিচালনা করবে মুক্তিযুদ্ধ, সেটার জন্য একটি বাসা ঠিক করে রাখা হয়েছিল পুরান ঢাকায়। বড় কোনো সিদ্ধান্ত গ্রহণে মুজিব কাকু আব্বুর সিদ্ধান্ত গ্রহণে এর আগে কখনো দ্বিধা করেনি। হ্যাঁ, বড় একটি সিদ্ধান্ত আওয়ামী লীগ দলের জন্য, দেশের জন্য, এর আগে কখনো শেখ মুজিব তাজউদ্দিনের কোনো সিদ্ধান্তের উপরে কোনোদিন দ্বিধাদ্বন্দ্ব করেননি। হ্যাঁ, এবং সম্মতি দিয়েছে সব সময়ের জন্য। আব্বুর সেই জন্য বিশ্বাস ছিল যে ইতিহাসের এই সন্ধিক্ষণে, বাংলাদেশের ইতিহাসের এই সন্ধিক্ষণে মুজিব কাকু আব্বুর কথা রাখবেন, মুজিব কাকু আব্বুর সঙ্গেই যাবেন। অথচ শেষ মুহূর্তে মুজিব কাকু অনড় রয়ে গেলেন, মানে শেষ মুহূর্তে তিনি আর সম্মতি দিচ্ছেন না। আব্বুকে বললেন বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো। হ্যাঁ, শেষ মুহূর্তে যখন তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, 25শে মার্চের নীলনকশা আঁকা হয়ে গেছে, বিশাল বড় ধাক্কা আসতে চলেছে বাংলার উপর, তাদের যে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার পরিকল্পনা, শেষ মুহূর্তে এসে সমস্ত পরিকল্পনাকে ভণ্ড করে বলতেছে যাও বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও। এবং আরও বলতেছে পরশুদিন 27শে মার্চ হরতাল ডেকেছি। হ্যাঁ, মানে তিনি 27শে মার্চ হরতাল ডেকে বলতেছে যে যা বাড়ি গিয়ে ঘুমাও গা, কোনো আন্ডারগ্রাউন্ডে গিয়ে যুদ্ধ পরিকল্পনা করতে হবে না। মুজিব কাকুর এই তাৎক্ষণিক উক্তিতে আব্বু বিস্ময় ও বেদনায় বিমূঢ় হয়ে গেলেন। এদিকে বেগম মুজিব, মানে শেখ মুজিবের ওয়াইফ, ওই শোবার ঘরেই সুটকেসে মুজিব কাকুর জামা কাপড় ভাঁজ করে রাখতে শুরু করলেন। বেগম মুজিব, শেখ মুজিবের ওয়াইফ, তিনি সুটকেসে জামা কাপড় গুছাচ্ছে কিসের জন্য? স্বেচ্ছায় পাকিস্তানি কারাগারে যাওয়ার জন্য। পাকিস্তানি সেনাদের হাতে মুজিব কাকুর স্বেচ্ছায় বন্দী হওয়ার এইসব প্রস্তুতি দেখেও আব্বু হাল না ছেড়ে ঐতিহাসিক বিভিন্ন কাহিনী শুনিয়ে মুজিব কাকুকে বোঝানোর চেষ্টা করলেন। তিনি কিংবদন্তি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির উদাহরণ টেনে বললেন যারা আত্মগোপন করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন তাদের কথা। কিন্তু মুজিব কাকু তার এই সিদ্ধান্তে অনড় রয়ে গেলেন। আব্বু বললেন পাকিস্তানি বাহিনীর মূল লক্ষ্য হলো পূর্ব বাংলাকে সম্পূর্ণ নেতৃত্ব শূন্য করে দেওয়া। এই অবস্থায় মুজিব কাকুর আত্মসমর্পণ মানে এই সম্পূর্ণ আত্মহত্যার সামিল, এটা সম্পূর্ণ আত্মহত্যার সামিল। হ্যাঁ, মানে পাকিস্তানিরা চাচ্ছে যে পূর্ব বাংলাকে সম্পূর্ণ নেতৃত্ব শূন্য করে দেওয়া। তো এই মুহূর্তে যদি আপনি আত্মসমর্পণ করেন তাহলে এটা আত্মহত্যার সামিল ছাড়া আর কিছুই নাই। বললেন মুজিব ভাই, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা আপনি, আপনার নেতৃত্বের উপর বাঙালি জাতি সম্পূর্ণ বিশ্বাস করে রয়েছে। মুজিব কাকু তখন বললেন তোমরা যা করবার করো, আমি কোথাও যাব না। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আব্বু সেদিন স্বাধীনতার ঘোষণা লিখে এনেছিলেন এবং টেপ রেকর্ডারও নিয়ে এসেছিলেন। টেপে বিবৃতি এবং স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষর দিতে মুজিব কাকু অস্বীকার করলেন। আব্বু বলেছিলেন মুজিব ভাই, এটা আপনাকে বলে যেতেই হবে, কারণ কালকে যদি আমাদের সবাইকে গ্রেপ্তার করা হয় তাহলে মুক্তিযুদ্ধের কি হবে? আমাদের গ্রেপ্তার করা হলে কেউ জানবে না যে তাদের কি করতে হবে। তখন মুজিব কাকু উত্তর দিয়েছিলেন এটা আমার বিরুদ্ধে দলিল হয়ে থাকবে, এর জন্য পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহিতার জন্য বিচার করতে পারে। হ্যাঁ, শেখ মুজিব তখনও পর্যন্ত ভাবতেছে যে যদি দেশ স্বাধীন মনে হয় হবে না, তার চিন্তা হয়তো এরকম ছিল, মনে হয় হবে না, আর যদি আমি এই স্বাক্ষর দিয়ে যাই কিংবা টেপ রেকর্ডারে রেকর্ড করে দিয়ে যাই স্বাধীনতার ঘোষণা, তাহলে পরবর্তীতে এটা আমার বিরুদ্ধে দলিল হিসেবে পাকিস্তানিরা ব্যবহার করতে পারে। এই ভয়ে তিনি কোনোটার দিকে না গিয়ে সবাইকে বললেন বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও, 27শে মার্চে হরতাল ডেকেছি, যা হওয়ার হবে। পর
বিস্তর একটি কাহিনী আছে। এই যে তাজউদ্দিন আহমেদ তিনি বাসায় গেলেন, ওই বিক্ষিপ্ত মনে তার ওয়াইফকে সব কিছু খুলে বললেন এবং খুব রাগারাগি করলেন যে এখন কি হবে বাঙালি জাতির। আর তার বাসায় একটা রাইফেল ছিল, ওই রাইফেলটা নিয়ে বের হয়ে পড়েন। মানে বইয়ের এটা লেখা আছে, আমি যেহেতু ফুল বইটি পড়েছি, আপনারা পড়বেন। তো বের হয়ে পড়ে তিনি আলহামদুলিল্লাহ যে তিনি কলকাতায় পৌঁছাতে সার্থক হন। পরের দিনই বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান ধরা দেন কিংবা আত্মসমর্পণ করে পাকিস্তানের জেলে চলে যান। কিন্তু তাজউদ্দিন আহমেদ আল্লাহর রহমতে তিনি কলকাতায় পৌঁছান এবং তারপরে যে একটা বিস্তর একটা ইতিহাস আছে, এই ইতিহাসটা আপনারা হচ্ছে মূলধারার একাত্তর যে বইটা মহিদুল হাসানের, এই বইটাতে যে আসবেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই যে 22শে ডিসেম্বরে চলে যাব, মানে স্বাধীনতার অর্জনের ফাইনালি যে 16ই ডিসেম্বর আমরা মুক্তিযুদ্ধ সফল হই, আমরা স্বাধীনতা পেয়ে যাই, তারপরে চলে যাব। এই যে বঙ্গবন্ধু আটক হয়ে চলে গেলেন, তারপরে পুরোটাই দায়িত্ব পালন করেন তাজউদ্দিন আহমেদ দেশের প্রধানমন্ত্রী হিসেবে, প্রবাসী সরকার হিসেবে। এরপর স্বাধীনতা আমরা একসময় পেয়ে গেলাম। তারপর 22শে ডিসেম্বর থেকে আমরা বইয়ের অংশটুকু আবার শুরু করতেছি। 22শে ডিসেম্বর তাজউদ্দিন আহমেদ এবং মন্ত্রিসভার সদস্যগণ ঢাকায় প্রত্যাবর্তন করলেন। মানে বিমানবন্দরে তাদের বিদায় দিতে এসেছিলেন ভারতীয় সীমান্ত বাহিনীর প্রধান খসরু রুস্তমজি। এই বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার আইজি গোলক মজুমদার সহ ভারতীয় প্রশাসনের আরও অনেকেই, মানে প্রবাসী যে সরকারটি ছিল তাদেরকে এগিয়ে দিতে এসেছিলেন। বিমানবন্দরে বিদায় করমর্দন করে রুস্তমজি বললেন, আশা করি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক চিরকাল অক্ষুণ্ণ থাকবে। হ্যাঁ, কাকে বলতেছে? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, প্রবাসী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে। তখন পর্যন্ত বঙ্গবন্ধু আসে নাই, তিনি জেলেবন্দি। ঠিক আছে, তো বাংলাদেশের প্রধান একজন আওয়ামী লীগের প্রধান তখনও পর্যন্ত, মুক্তিযুদ্ধ শুরু থেকে তখনও পর্যন্ত, স্বাধীনতার পর পর্যন্ত তাজউদ্দিন আহমেদ। তো তাকে বলতেছে যে আশা করি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক চিরকাল অক্ষুণ্ণ থাকবে। তাজউদ্দিন আহমেদ সামান্য রূঢ় স্বরে বললেন, হ্যাঁ, সমতা সহকারে হতে পারে। গোলক মজুমদার নম্রভাষী তাজউদ্দিন আহমেদের এইরকম উত্তরে একটু অবাক হয়ে গেলেন। স্বাধীনতার 16 বছর পর গোলক মজুমদারের সাথে তাজউদ্দিন আহমেদের কন্যা শারমিন আহমেদ দেখা করতে যান। তখন গোলক মজুমদার এই কথাটা তাকে শোনান বা বলেন। গোলক মজুমদার আরও বলেন, দেশের স্বার্থে তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের স্বাধীনতাকামী রুস্তমজিকেও ছেড়ে কথা বলেনি। তার মানে দেখেন, মুক্তিযুদ্ধের সময় এই যে 9 মাসের পুরোটাই সময় তারা ভারতের কলকাতায় অবস্থান করেছে এবং ভারত থেকেই অনেক সাহায্য পেয়েছে এবং সেখানেই অবস্থান করেছে, অনুমতি পেয়েছে সেখানে থাকার। সেই ভারত বলতেছে যে আশা করি বাংলাদেশ ভারতের সম্পর্ক খুব ভালো থাকবে, অক্ষুণ্ণ থাকবে। তখন তাজউদ্দিন আহমেদের স্পষ্টভাষী উত্তর, হ্যাঁ, সমতা সহকারে হতে পারে, বন্ধুত্ব দেশের সাথে হতে পারে কিন্তু সমতা সহকারে। তার মানে কি, আমরা বিগত কয়েক বছর দেখেছি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে বন্ধুত্বের সম্পর্কে থেমে থাকেনি, বন্ধুত্বের থেকে অনেক বেশি আশা করে ফেলে তারা এবং একটু দাবিয়ে রাখার চেষ্টা করে। তো এটা কিন্তু তাজউদ্দিন আহমেদ দাবিয়ে রাখার চেষ্টা করেছিল যে স্বাধীন একটা দেশ কখনোই কারোর কথাই চলবে না, ঠিক আছে, সমতা সহকারে বন্ধুত্ব হতে পারে। তাজউদ্দিন আহমেদের স্ত্রী অর্থাৎ শারমিন আহমেদের আম্মা মুক্তিযুদ্ধের পরে শত ব্যস্ততার মাঝেও শুরু করলেন লেখালেখির কাজ। মুক্তিযুদ্ধের সময়ের জানা অজানা নানা ঐতিহাসিক বুনন দিয়ে সৃষ্ট এই কথার নাম ছিল উদয়ের পথে। ধারাবাহিকভাবে লেখাগুলো দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত হতো। আমার চমৎকার লেখার হাত ঐতিহাসিক ঘটনার গুরুত্ব প্রাসঙ্গিক কারণে উদয়ের পথে লেখাগুলো জনপ্রিয়তা অর্জন করে। আবার আমার সহপাঠীরাও লেখাগুলো মনোযোগ দিয়ে পড়তো। 1 বছরের বেশি সময় ধরে লেখাগুলো প্রকাশিত হওয়ায় শারমিন আহমেদের আম্মা লেখা বন্ধ করতে বাধ্য হন। স্মৃতিকথায় শেখ মুজিবকে নিয়ে কিছু কথা ব্যক্ত করায় মুজিব কাকু অসন্তুষ্ট হন। এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস, এই ইতিহাস সম্পর্কে ওই যে ধারাবাহিক লেখায় সেই শেখ মুজিবকে নিয়ে কিছু কথা লেখার কারণে শেখ মুজিব অসন্তুষ্ট হন। অসন্তুষ্ট হয়ে পত্রিকা সম্পাদকের কাছেও বলেন তার অসন্তুষ্টির কথা। আব্বু তথা তাজউদ্দিন আহমেদ সেই সময়ে বলেন, মানে তাজউদ্দিন আহমেদ বলেন,
সমকালীন সময়ে ইতিহাস না লেখাই শ্রেয়, তাতে জীবিত ব্যক্তিদের সাথে সংঘর্ষ হতে পারে। তাজউদ্দিন আহমেদ সেটা বুঝে তার ওয়াইফকে বলতেছে সমকালীন সময়ে ইতিহাস না লেখাই শ্রেয়, মানে এখন যে বর্তমান সময় চলতেছে এখন আর ইতিহাস না লেখাই শ্রেয়, তাতে জীবিত ব্যক্তিদের সাথে সংঘর্ষ হতে পারে। হ্যাঁ, মানে যারা জীবিত আছে তাদের সাথে সংঘর্ষ বেঁধে যেতে পারে, মারামারি বেঁধে যেতে পারে। লেখিকা শারমিন আহমেদ একটি প্রশ্ন রেখে গিয়েছেন এখানে যে পাকিস্তানি আর্মি শেখ মুজিবকে যতবারই গ্রেপ্তার করেছে জেলখানা থেকে বের হয়ে তিনি তত বেশি জনপ্রিয় হয়েছেন। হ্যাঁ, এর আগে পাকিস্তানি বাহিনীরা তাকে যতবার গ্রেপ্তার করে জেলখানা থেকে বেরিয়েই তাকে মানুষ আরও চেনে, হ্যাঁ, আরও জনপ্রিয়তা হয়, বাড়ে তার। এটাই কি ছিল 25শে মার্চ রাতে নেতাকর্মীদের সাথে তার আত্মগোপন করতে অস্বীকার করার কারণ? এই যে জনপ্রিয়তা বাড়ে গ্রেপ্তার হওয়ার পর মুক্তি পেলে, এটাই কি ছিল তার ওই যে আত্মসমর্পণ করার কারণ? সে কেন আত্মসমর্পণ করেছে? স্বাধীনতার মতন একটা দিকে জাতি যাচ্ছে, তাকে আরও সাপোর্ট করা উচিত ছিল, কিন্তু তা না করে স্বেচ্ছায় সমর্পণ করে তাদের হাতে চলে গেলেন। কোন কারণ? এইটা কি হতে পারে যে তার জনপ্রিয়তা বেড়ে যাবে আরও? এটা হতে পারে। দেশকে স্বাধীনতার দিকে ঠেলে দিয়ে নেতা ধরা দিয়েছেন নিজে ইচ্ছায়, এমন নজির পৃথিবীতে কোথাও নাই। তাজউদ্দিন আহমেদ 26শে মার্চ রাতে মুজিবকে সেটি বুঝিয়েছিলেন, তবুও মুজিব ধরা দিয়েছিলেন পাকিস্তানি আর্মিদের কাছে। হ্যাঁ, দেশকে বা দেশের মানুষকে স্বাধীনতার পথের দিকে ঠেলে দিয়ে 7ই মার্চে যে ভাষণ, এটাতে ঠেলে দিলেন তিনি, দিয়ে নিজেই ইচ্ছা করে, তাকে সে যদি না চাইতো তাকে ধরতে পারতো না, তিনি আন্ডারগ্রাউন্ডে গিয়ে সুন্দর মতন যুদ্ধ পরিচালনা করতে পারতেন, কিন্তু তিনি না করে নিজে আত্মসমর্পণ করে তাদের হাতে চলে গেলেন। একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে শেখ মুজিবের পুত্র শেখ কামাল কিন্তু মুজিব বাহিনীতে যোগদান করেননি। শেখ কামাল, আচ্ছা এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শেখ কামাল কিন্তু প্রাপ্তবয়স্ক ছিলেন, তিনি সম্ভবত বিবাহিত ছিলেন, আমি জানি না, তবে তিনি যে প্রাপ্তবয়স্ক ছিলেন, যুদ্ধের জন্য পরিপূর্ণ বয়স্ক ছিলেন, এটা একদম গ্যারান্টি সহকারে বলা যায়। কিন্তু তিনি মুজিব বাহিনী কিংবা কোনো জায়গায় তার কোনো অবদান রাখেননি। স্বাধীনতার পরবর্তী সময়ে তাজউদ্দিন আহমেদ প্রচণ্ড ব্যস্ত স্বাধীনতার জ্যোতির্ময় স্বপ্ন, সাম্যবাদী ন্যায় বিচার ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে। কিন্তু এই সংগ্রামে আব্বু ক্রমশই একা হয়ে পড়তেছিলেন। মানে স্বদেশ প্রত্যাবর্তনের পর মুজিব কাকু কখনোই আব্বুর কাছে জানতে চাননি মুক্তিযুদ্ধের সেই 9 মাসের ঘটনাবলী। আব্বু বেশ কয়েকবার তাকে বলার চেষ্টা করলেও মুজিব কাকু কখনোই শুনতে চাননি যে তার অবর্তমানে আব্বু কিভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন, তাকে কি ধরনের প্রতিকূলতা সহ্য করতে হয়েছিল, কারা ছিল স্বাধীনতার প্রকৃত শত্রু আর কারা ছিল বন্ধু। রহস্যজনকভাবে বিষয়টি জানতে চাওয়ার ব্যাপারে তিনি নীরবতা পালন করেছেন। মুজিব কাকুর উদাসীনতায় আব্বু হয়তো মর্মাহত হয়েছেন, তবু হাল ছাড়েননি। অবিরতভাবে চেষ্টা করেছেন মুজিব কাকুকে সামনে রেখে বাংলাদেশকে অদৃষ্ট লক্ষ্যে পৌঁছানোর। মানে এই যে তাজউদ্দিন আহমেদ, ইনি সর্বদাই আত্মপ্রচার বিমুখ একজন লোক। মহিদুল হাসানের কথায় তিনার বই মূলধারার 71-এ তিনিও মুক্তিযুদ্ধের মূল নায়ক হিসেবে তাজউদ্দিন আহমেদকে ব্যাখ্যা করেছেন যে মুক্তিযুদ্ধ 9 মাস বঙ্গবন্ধু জেলখানায়, তাহলে সমস্ত সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন তাজউদ্দিন আহমেদ। শেখ মুজিবের অবর্তমানে বৈদ্যনাথ তলায় স্বাধীন বাংলাদেশের সরকার ঘোষণা করে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা হয়। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর ওই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা যারা 1971 সালে স্বাধীন বাংলাদেশের সরকারের বিভিন্ন পদে আসীন হয়েছিল তারা উপস্থিত হয়, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী, ততক্ষণে প্রধানমন্ত্রী হয়েছেন শেখ মুজিব, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান উপস্থিত হননি। ভারতের 81 নম্বর থিয়েটার রোড, যেখান থেকে মুক্তিযুদ্ধের সমস্ত দিক নির্দেশনা দেওয়া হয় আওয়ামী লীগ সরকার কর্তৃক, ভারত সরকার চেয়েছিল সেই স্থানটিকে বাংলাদেশ সরকার যেন স্মরণীয় করে রাখে, কিন্তু শেখ মুজিব এই ব্যাপারে কোনো কৌতূহল বোধ করেননি। মানে তিনি টোটালি স্বাধীনতার যুদ্ধের ইতিহাস সম্পর্কে একদম উদাসীন, তার কোনো মানে এটার ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নাই, কিভাবে যুদ্ধ পরিচালনা হলো। তাছাড়া এই যে সরকার তার অবর্তমানে যুদ্ধ পরিচালনা করেছেন, তাদের স্মৃতি রাখার জন্য এই যে বৈদ্যনাথ তলায় গঠন করা একটা জায়গা, এই স্মৃতিটা রাখতে চেয়েছিলেন, কিন্তু সেখানে তিনি
প্রতিষ্ঠাবার্ষিকীতে সেখানে উপস্থিতই হননি। আব্বু যেন ক্রমশই মৃন্ময় হয়ে পড়লেন। যে স্বপ্ন নিয়ে আবু মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন সেই স্বপ্ন যেন ভস্ম হতে শুরু করেছে। দলের ভেতর থেকেই শুরু হয়েছে দুর্নীতি এবং সেগুলো প্রশ্রয় পাচ্ছে ব্যাপকভাবে। সরকার সেনাবাহিনী মোতায়েন করলো দুর্নীতি উচ্ছেদ করার জন্য। আওয়ামী লীগের এক নেতার বাড়ি থেকে রিলিফের জিনিসপত্র উদ্ধার করলো সেনাবাহিনী। ওই এমপির এবং তার মতো আরও অনেক দুর্নীতিবাজ নেতাদের কোনো বিচার হলো না। আব্বু ঘটনা জেনে হেয়ার রোডের বাড়ি থেকে মুজিব কাকুকে ফোন করে বললেন, সেনাবাহিনী যখন দেশের আইন প্রণয়নকারী নেতাদের ঘর থেকে চুরির মাল উদ্ধার করে আর তার কোনো বিচার হয় না, তখন দেশের সরকারের সম্মান কোথায় থাকে? এর ফলে সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা তো আর থাকে না। মুজিব কাকু বললেন তিনি ব্যাপারটি দেখছেন, কিন্তু পরে আর কিছুই দেখা হলো না। আব্বু দুঃখ ভরে বললেন, মুজিব ভাই শেষ পর্যন্ত আর্মিকেও খেপিয়ে দিলেন। 1973 সালে আন্তর্জাতিকভাবে মন্দা দেখা দেয়। সেই অবস্থায় সবে স্বাধীন হওয়া যুদ্ধ বিধ্বস্ত দেশটি কিভাবে অর্থনৈতিক উন্নয়ন করবে সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তো থাকেই। জনগণ সেটা মানতে রাজি। হ্যাঁ, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, একটু মন্দা দেখা দেবে, অভাব দেখা দেবে, এটা খুব স্বাভাবিক। জনগণ সেটা মেনে নিচ্ছে, জনগণ সেটি মানতে রাজি। কিন্তু খোদ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারা যখন নিজেদের বেলায় সব গুছিয়ে নিচ্ছে, রিলিফের মাল সরাচ্ছে, তখন জনগণ আওয়ামী লীগের উপর থেকে আস্থা হারালেন এবং সরকারের জনপ্রিয়তায় ব্যাপক ধস নামে। এই যে আওয়ামী লীগ সরকারটা গঠন করা হলো, এই সরকারের জনপ্রিয়তায় বিরাট একটা ধস নামা শুরু করতেছে 1973 সালের পর থেকেই। এদিকে মুজিব কাকুর মন্ত্রিসভা থেকে কজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী তাদের অজান্তেই মন্ত্রিসভা থেকে বাদ পড়ে গেলেন। তার যে মন্ত্রিসভা সেখান থেকে এই মন্ত্রীদের নিজেদের অজান্তেই তারা বাদ পড়ে গেলেন। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বেগম নূরজাহান মোর্শেদের মতন সৎ, যোগ্য, স্পর্শভাষী মানুষের মন্ত্রিসভায় বেশি দিন ঠাঁই হলো না। তার মানে সৎ, যোগ্য এবং স্পর্শভাষী মানুষ দিন দিন আওয়ামী লীগের মন্ত্রিসভা থেকে সরে যাচ্ছে। কারা স্থান পাচ্ছে? অসৎ, ক্ষমতায় পিপাসু, লোভী মানুষ স্থান পাচ্ছে এবং সৎ ব্যক্তিরা আস্তে আস্তে দিন দিন সরে যাচ্ছে। এবং নূরজাহান মোর্শেদ, ব্যারিস্টার আমিনুল ইসলাম, শামসুল হক, জেনারেল ওসমানী, শেখ আব্দুল আজিজ সহ বেশ কজন মন্ত্রী প্রতিমন্ত্রীকে 1974 সালের মে মাসে আকস্মিকভাবে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়। নেতা যখন অসৎ, অযোগ্য, দুর্নীতিপরায়ণ সুবিধাভোগীদের কাছে টেনে নেন এবং তাদের প্রশ্রয় দেন, তখন তার ভয়াবহ পরিণাম শুধু তার ভাগ্যেই ঘটে না, পুরো জাতিকেই তার মাসুল দিতে হয়। জাতি পিছিয়ে পড়ে শত বছর। বইয়ের লেখা। আব্বু এবং মুজিব কাকু একে অন্যের গৃহে যাতায়াত করতেন অবাধে। গুরুত্বপূর্ণ একটি নোট এখানে। তারা একত্রে বুদ্ধি, পরামর্শ এবং সিদ্ধান্ত গ্রহণ করতেন। তা রাতের পর রাত জেগে তারা দুজনে দেশ এবং দশের কথা চিন্তা করতেন, কাজ করতেন। তারা দুজন ছিল একে অন্যের পরিপূরক, কিন্তু স্বাধীনতার পর দুজনের ভিতরে দূরত্ব বাড়তে থাকলো। এবারে মুজিব কাকুর আগমনের হেতু সম্পূর্ণ ভিন্ন। মানে আগে আসতেন বন্ধুর কাছে, বন্ধুর বাড়িতে মিষ্টভাষী মুখ নিয়ে কোনো একটা কাজের জন্য, কিন্তু এবার যে মুজিব কাকু তাদের বাসায় প্রবেশ করলেন সেটা সম্পূর্ণই ভিন্ন। নীতিগত দিক দিয়ে দুজন তখন দুই মেরুতে অবস্থান করছেন। আব্বু ততদিনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি আর মন্ত্রিসভাতে থাকবেন না। মুজিব কাকু যেদিন ইস্তফা দিতে বলবেন সেদিনই তিনি ইস্তফা দেবেন। নিজে থেকে ইস্তফা দিয়ে মুজিব কাকুকে বিব্রত তিনি করবেন না। মুজিব কাকুর আগমনের খবর শুনে আম্মু তখন উপরে গেলেন। আব্বুর সাথে মুজিব কাকুর তখন ভীষণ তর্ক চলছে। মানে তাজউদ্দিন আহমেদের বাসায় শেখ মুজিব গেলেন এবং সেখানে তাদের ভীষণ তর্ক চলতেছে। আব্বু মুজিব কাকুকে বলছে, মুজিব ভাই, আজকে আমি আপনাকে যে কথাগুলো বলবো আমি জানি যুক্তি দিয়ে আপনি সেগুলো খণ্ডাতে পারবেন না। আব্বু গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশের সব দলকে ধ্বংস করে একমাত্র রাজনৈতিক দল তথা বাকশাল বা যা মুজিব কাকু গঠন করতে যাচ্ছেন তার ভয়াবহ পরিণাম সম্পর্কে বললেন। প্রশ্ন তোলেন, দলের হাতে অস্ত্র, দলীয় ক্যাডারদের আইন শৃঙ্খলা রক্ষায় বাধা সৃষ্টি করা, সাধারণ মানুষের তাদের অধিকার থেকে বঞ্চিত করে আত্মীয় স্বজন এবং দলের প্রভাবশালী ব্যক্তিবর্গের অন্যায়ের সুবিধা গ্রহণ সম্পর্কে বললেন সব কিছু তাজউদ্দিন আহমেদ তাকে। আব্বু বললেন, মুজিব ভাই,
এই জন্যই কি আমরা 24 বছর সংগ্রাম করেছিলাম? যেভাবে দেশ চলছে আপনিও থাকবেন না, আমরা থাকবো না, দেশ চলে যাবে রাজাকার আর আলবদরদের হাতে। 1975-এ 24শে জানুয়ারি একমাত্র জাতীয় দল বাকশাল গঠনের জন্য সংবিধানে ৪র্থ সংশোধনী আনা হলো। মুজিব কাকু রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন। বিগত 24 বছরের গণতান্ত্রিক আন্দোলনকে যে লক্ষ্য অর্জনের জন্য ধাপে ধাপে গড়ে উঠেছিল, সেদিন যেন তার সমাধি ঘটে। আব্বুর আজ জীবনের চিন্তা, চেতনা, সংগ্রাম ও মূল্যবোধের অংশ ছিল যে বহুদলীয় গণতান্ত্রিক নিরপেক্ষ ন্যায় বিচারের প্রত্যাবর্তন সবই তার বিলুপ্তির পথে। এই গণতন্ত্রকে মাটি চাপা দিয়ে ফেলা হলো। তার একমাত্র কারিগর শেখ মুজিবুর রহমান। এবং এর যে ফলাফল কতটা ভয়ঙ্কর সেটা বাংলার মানুষ জেনেছিল আগস্ট মাসে। 1975 জানুয়ারিতে এইটা হচ্ছে এবং 1 বছরও হয় নাই, জানুয়ারিতে হচ্ছে, আগস্ট মাসের 15 তারিখে তাকে হত্যা করা হচ্ছে। তাহলে এর যে ফলাফল, তাজউদ্দিন আহমেদের যে ধারণা, সেটা কোনোভাবেই মিথ্যা হলো না। এর ফলাফল যে অত্যন্ত ভয়ঙ্কর সেটি তিনি দেখতে পেলেন। কিন্তু আফসোসের ব্যাপার যে তিনি শেষ পর্যন্ত জানতে পারেননি যে কে তার আসল বন্ধু আর কে তার আসল শত্রু। খন্দকার মোস্তাক যে জাল বিছিয়েছিল তার চারপাশ দিয়ে, সেই জালেই তিনি আটকা পড়ে গেলেন। তাজউদ্দিন আহমেদকে পাকিস্তানি বাহিনীরা কতটা ভয় পেত, তারা বঙ্গবন্ধুকে ভয় পেত নাকি তাজউদ্দিন আহমেদকে ভয় পেত, এই প্রসঙ্গে সাংবাদিক আব্দুল গফফর চৌধুরী, তৎকালীন সময়ের সাংবাদিক, তিনি একটি গল্প বলা, একটি উদ্ধৃতি লিখে যান যে তাজউদ্দিন আহমেদকে পাকিস্তানিরা, বিশেষ করে জুলফিকার আলী ভুট্টো বা তার সহকারীরা কি ভয় পেতেন তার একটি ঘটনা বলি। ৭ সালে মুজিব ইয়াহিয়া বৈঠকে, এই রুদ্ধশ্বাস দিনগুলোর কথা, ভুট্টো এসেছেন ঢাকায়, আসেন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে মিলিটারি কড়া নিরাপত্তায়। কজন বাঙালি সাংবাদিক তার সাক্ষাৎকারের অনুমতি পেয়েছেন, এবং ভুট্টো এসেছেন দেশে, কজন বাংলাদেশি সাংবাদিক তার সাক্ষাৎকারের জন্য কি অনুমতি পেয়েছেন। মুজিব ইয়াহিয়া অগ্রগতি সম্পর্কে তিনি বেশি কিছু বলতে চাইলেন না। দুজন সহকর্মীর সাথে তিনি উত্তেজিত কণ্ঠে আলাপ করছিলেন। এ সময় আমাদের উপস্থিতি তথা সাংবাদিকরা যে আছে, এই উপস্থিতি ওই জুলফিকার আলী ভুট্টো এবং তাদের সহকারীরা ভুলে গিয়ে দুজন সহকর্মীর সাথে যে ঝগড়া করতেছে উচ্চ স্বরে, তাদেরকে বলতেছে, উর্দুতে বলে উঠলেন, উপস্থিতি ভুলে গিয়ে উর্দুতে জুলফিকার আলী ভুট্টো বলে উঠলেন, আলোচনার বৈঠকে আমি মুজিবকে ভয় পাই না। ইমোশনাল অ্যাপোলোতে মুজিবকে কাবু করা যায়, কিন্তু তার পিছনে ফাইল বগলে চুপচাপ যে নটোরিয়াস লোকটি বসে থাকে তাকে কাবু করা শক্ত ব্যাপার হয়ে যায়। ঠিক আছে, জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের, সে বলতেছে যে ইমোশনাল অ্যাপ্রোচে মুজিবকে কাবু করা যায়, বিভিন্ন এনিয়ে বেনিয়ে কথা বলে, কিন্তু তার পিছনে আলোচনা বৈঠকে তার পিছনে ফাইল বগল করে যে মানুষটি বসে থাকে, সেই মানুষটাকে কাবু করা খুব কঠোর, তাকে কাবু করা যায় না। নটোরিয়াস লোক বলতেছে, নটোরিয়াস লোক বসে থাকে, তাকে কাবু করা শক্ত। দিস ইজ তাজউদ্দিন, হি উইল বি ইয়োর মেইন প্রবলেম। এটা বলতেছেন যে দিস ইজ তাজউদ্দিন, হি উইল বি ইয়োর মেইন প্রবলেম। পাকিস্তানিদের জন্য এই মানুষটিই হবে সবচেয়ে বেশি। তো পাকিস্তানিরা খুব ভালো করেই জানতো যে কলকাঠি কে নাড়তেছে, মানে স্বাধীনতার জন্য কে কাজ করতেছে। ওকে ধরে ফেললে, তাজউদ্দিন আহমেদকে ধরে ফেললে তাকে হত্যা করে ফেলতো, বাঁচিয়ে রাখতো না। বঙ্গবন্ধুকে যেরকম ধরে রেখে আদর করে রাখা হয়েছে, তাজউদ্দিনকে রাখলে কোনোভাবেই বাঁচিয়ে রাখা হতো না, মেরে ফেলতো সাথে সাথে। কারণ হি উইল বি মেইন প্রবলেম, তারা নিজেরাই বলতেছে সেই হচ্ছে মেইন প্রবলেম। এই লোকটাই হচ্ছে নাটের গুরু। তো এটাই হচ্ছে মুক্তিযুদ্ধর প্রথম থেকে শুরু করে মাঝখানের ইতিহাস আপনারা ওই মূলধারার ৭১ ওখান থেকে শুনবেন ওইটা। আর সেকেন্ড টাইম এসে মুক্তিযুদ্ধর পর থেকে শুরু করে 1975 সালের একদম যেখানে গণতন্ত্রকে হত্যা করা হলো, হত্যা করে বাকশাল গঠন করা হলো, সেই পর্যন্ত এই কাহিনীটি এসে থেমেছে। এটাই দেখিয়েছেন যে তাজউদ্দিন আহমেদ কোনোভাবেই এটাকে কোনো দিনও সাপোর্ট করেননি, বরঞ্চ এর জন্যই তাকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া হয়েছিল। তবুও তিনি এর সঙ্গ দেননি, সব সময়ের জন্য তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন
এবং শেষ পর্যন্ত সাধারণ একজন এমপি হয়ে থেকেছেন। মন্ত্রিসভা থেকে বের হয়ে শেষ পর্যন্ত সাধারণ একজন এমপি হয়ে থেকেছেন। সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।